পশ্চিমবঙ্গ সরকারের 2024 ও 25 অর্থবর্ষের বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে নিজের মূল্যবান মতামত রাখলেন জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন, আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। 1 টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। পরিশেষে আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রী দপ্তর, তার সমস্যার সমাধান হয়নি। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, ভার্টিক্যাল প্রসেস, ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ, তার কোনো উল্লেখ এই বাজেটে নেই।
আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই, ৭৫ লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই, পেট্রোল ডিজেলের রাজ্য যে সেস নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই, রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে ৯০০ টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় ৩০০ টাকার কাছাকাছি ট্যাক্স সেস নিচ্ছে। সেই ৩০০ টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানের 450 না হলেও ৩০০ টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডারে, তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকবে, 4% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন, ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোনো উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করে। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল, ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে গেল। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি, কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট, এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে
আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেইনস্টে কার্ড মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব। মানে ভীষণ রিস্ক নেওয়ার একটা দল করতে পারে, আমরা যা হবে হবে, আমরা বহু কিছু প্রতিশ্রুতি দিয়ে দেবো, ওই প্রতিশ্রুতিতে লোক যদি ভোট দেয় খুব ভালো, দিতে গেলাম। আর যদি ভোট না দেয়, যে বিরোধী পক্ষ যে আসবে তার সর্বনাশ করে দিয়ে দেবে। এখন কেন এই কথা বলছি, আমি যদি পুরো বাজেটের স্পিচটা আমি দেখি, এই বাজেটের স্পিচে উন্নয়নের কথা কোথাও বিশেষ আছে বলে মনে হয় না। পশুপালনের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেটা বলে, যেমন যে দেখবেন সেচের ওপর কোনো কথাই নেই। আর আমরা জানি আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা পশ্চিমবাংলায় আছে প্রায় অর্ধেকের মতো। সেখানে পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, আন্ধ্রা ওখানে 95% বেশি। বাজেটে কোনো উল্লেখই নেই সেচে কি করবে, কি আছে হচ্ছে কয়েকটি রাস্তার কথা আছে আর সেচের কথা একদম নেই, পশুপালনের কথা। তাইলে আর কিসের কথা বলেছেন? বলেছেন খালি কোথায় কত খরচা করছে, কিসের খরচা? অনুদানের অনুদানে যেটা হয় আপনি টাকা দিচ্ছেন, টাকা দিলেন। এই যে সরকার, এই সরকার যখন বলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা দেবে, কেউ বিশ্বাস করে না। এই সরকারের কাছে লোকের প্রাপ্য টাকা দেয়, আর তো কিছু হবে না, 500 টাকা দিয়ে তাই হবে না। এখন এখানে দেখবেন খালি ইনপুটসের কথা, এরা বলে কোন খরচা কোথায় কত খরচা করবে, এই লক্ষ্মীর ভান্ডারে কি খরচা করবে, বার্ধক্য ভাতা কি করবে, এইখানে কত টাকা খরচা করবে, একবারও বলে না যে লোকের কি মঙ্গল হলো। যেমন আমার হঠাৎ একটা ভদ্রমহিলা বলছিলেন কাজ করেন বাড়িতে, বলেন 500 টাকা তো দিচ্ছে, কিন্তু আমার ছেলে দুটো যে বাইরে চলে গেল ওরা কি ফিরবে না? ওদের চাকরির কোনো ব্যবস্থা হবে, ওদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হবে? তো সেই কথাগুলো একদমই নেই। আর যেটা বলেছে ওরা সেটা হচ্ছে এই এত অনুদান এখানে বাড়াবে, ওই অনুদান বাড়াবে, ঋণ দেবে। আমি তো বুঝতে পারি না, ক্রেডিট কার্ডে ছাত্রদের ক্রেডিট কার্ড দেবে, চেনেন তাও দিতে পেয়েছে, ওতে কি গভর্নমেন্ট গ্যারান্টি আছে? কোন ব্যাংক দিচ্ছে ওই ধার? আনসিকিউরড লোন 10 লক্ষ টাকা, আমি এখনো কাউকে চিনি না যে পেয়েছে। এবং কোন ব্যাংক বলে দিচ্ছে? আমার মনে হয় একবার দেখেছিলাম যে ওই সমবায়ী ব্যাংক যেগুলো আছে, যেগুলো অনেকগুলোই রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত, তারা দিচ্ছে, আর কেউ দিচ্ছে। এইগুলো তো খালি ঘোষণা সরকার বলি, এই ঘোষণাই হয়ে গেছে। আচ্ছা, তো আরেকটি জিনিস খুব উল্লেখযোগ্য, আমি বিশদভাবে যাব না, সেটা হচ্ছে এই সরকারের ওদের কাছে একটা জাদু আছে। ওদের রাজস্বের দরকার নেই, কোনো ট্যাক্স বাড়ানোর দরকার নেই, কোনো রেট বাড়ানোর দরকার নেই, ওরা ওগুলো কমিয়ে দেবেন আর খরচা বেশি করবে। কেন বলছেন? এই বাজেটে যদি ঘোষণায় দেখেন 3-4টি কথা বলেছে। কর্মকুক করে দিচ্ছে, ট্যাক্সের উপর পেনাল্টি আর ইন্টারেস্ট সরিয়ে দিচ্ছে, পরিবারের সদস্যের পরিমাণ একবারে মোটর ট্যাক্স নিচ্ছে, পরে থাকবে না। তারপরে পরের সরকার যে আসবে তার কাছে কিছুই নেই, ওরা আগে অগ্রিম নিয়ে চলে গেছে। এই যে সর্বনেশে পরিস্থিতি, এর দীর্ঘমেয়াদীতে কি হবে
যে আমাদের এই সরকারের এই বাজেট আমাদের দলের কয়েকজন ক্ষুব্ধ হয়েছিল যে এটা রাজনৈতিক বাজেট। কারণ রাজনৈতিক বাজেট ওরা বলছিলেন, কারণ এই সরকারের নিজের পলিসি না বলে ওদের খুব উৎসাহ হচ্ছে দিল্লিতে কি হচ্ছে সেই, মানে লোকসভায় কি আলোচনা হওয়া সেটা ওরা এখানে। আমার তো এই বাজেটটা দেখে মনে হলো এই বাজেটে রাজনীতি ছাড়া আর কিছু নেই, এখানে রাজনীতি রয়েছে। তো আমি একটা কথা দৃষ্টি আকর্ষণ করি, এই বাজেট এই সরকারের যে ডিএনএ, এই সরকারের ডিএনএ হচ্ছে ঘোষণা। ঘোষণা কিরকম? ধরুন আপনারা জানেন একটা বাজেট বাজেটে আগামী বর্ষে খরচা করবে সেটা বলে, তারপর পরের বছর বাজেটে সংশোধিত অনুমান রিভাইজ এস্টিমেট প্রত্যেকবার দেখেছি। এবার ওনাকে বলেছিলেন যে রাজস্ব আদায় কত হবে, মানে রেভিনিউ কত হবে, সেই রেভিনিউ আসে না। ওরা বলেছিলেন 2,12,000 কোটি টাকার রেভিনিউ আসবে, সেখানে রেভিনিউ এসে 2,08,000। সেই এইটা যে অ্যাকচুয়ালি হবে সেটার কোনো মানে প্রকৃত হবে কিনা সে সম্বন্ধে সন্দেহ। আর দেখেন রাজস্ব খাতে ব্যয় সেটা কমে, কিন্তু তার থেকেও বেশি কমেছে মূলধন খাতে, মানে ক্যাপিটাল এই ক্যাপিটাল আপনারা মনে রাখবেন ক্যাপিটাল আউটফ্লো আছে মানে মূলধনী খাতে ব্যয়, আরেকটা হচ্ছে ধার দেওয়া, লোনস এন্ড অ্যাডভান্স। এখানে সেটি দেয়নি, কিন্তু মূলধনী খাতে ব্যয় বলেছিল 20,000, সেখানে দিয়েছে 30,000। প্রত্যেকবার এই সরকার বলে মূলধন খাতে ব্যয় করবো, কিন্তু দেখা যায় যা বলেছিলেন করতেন তা আমরা করেন না, তার থেকে কম করেন। তো দীর্ঘমেয়াদী উন্নয়ন। আর এখানে যেটা হয়েছে ব্যয় বেশি হয়েছে আয়ের তুলনায়, তার ফলে যেটা হয়েছে এখনো সংশোধিত যেটা রয়েছে ফিগার দিয়েছে রিভাইজ ফিগার, তাতে ডেফিসিট 30,000 কোটি টাকার থেকে 28,000 কোটি টাকা দেখাচ্ছে। আসলে কি হবে আমি জানি না। আর সেখানে বেশিরভাগ এই যে ঘাটতিটা সেটা রাজস্ব, এমন নয় যে কোনো মূলধনী খাতে কিছু। এই সরকারের আমি বলবো যে এই যে বাজেট, এই বাজেটটা ঘোষণার বাজেট, এটা দেখে মনে হচ্ছে একটা কোনো নির্বাচনী ইস্তাহার, এই বাড়িয়ে দেবো ওই বাড়িয়ে দেবো। আর কতগুলো দেখে মনে হয় যে পিসি সরকার সিনিয়রে দিয়েছিল, আমি কালকেও কোথায় বললাম একটা যে ওইটা ওয়াটার অফ ইন্ডিয়া বলে একটা জাদু দেখাচ্ছেন পিসি সরকার, যে একটা সমুদ্র থেকে জল ঢালছেন, এক বালতি করে কেউ নিয়ে গেল, আরেক বালতি কেউ করে নিয়ে গেল, শেষ আর হয় না জল। এখানে ওরা বলছেন যে এইটা দিয়ে দেবো, কেন্দ্র সরকার দেয়নি, কেন্দ্র সরকার কেন দেয়নি সেটা খুলে বলছেন। সিএজি রিপোর্টে যেটা এসছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি, ওতে চুরি হয়েছে কিনা আমরা জানি না, হিসেব দিতে ওনারা কিন্তু বলছেন দেবে। কোথার থেকে দেবে? একটা খাতে যদি বেশি দেয় তার কিছুতে তো কমাতে হবে, কিংবা রাজস্ব আদায় করতে হবে, সব কিছু না, যেন জাদু। এই যে জাদু এটা দেখাতে চাইছে, এই
এই জাদু তো পশ্চিমবঙ্গের মানুষ বেশিদিন মানবে না। পশ্চিমবঙ্গের মানুষ হিসেব চাই যে টাকা কোথায় গেছে। এই যে রাস্তার ঘাটে ব্যবহার করেছে, রাস্তা পানি ভেঙে গেছে, মাইল প্রতি কিলোমিটার কত কত, এই টাকা কোথায় গেছে এই যে হিসেব, সেটাও ওরা রাজি নয়। ওরা ঘোষণার মধ্যে আছে। তো এই যে বাজেট অত্যন্ত হতাশাব্যঞ্জক। এবং আমরা বহুদিন ধরে আমাদের বিরোধী দলকে আমরা বলে যাচ্ছি আর খুব দায়িত্বশীল হওয়া। কোথায় কি খরচা করে দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে সেটার কথা ভাবো। খালি এই ভান্ডার ওই প্রকল্প গান ভরা সব ঘোষণা করো না। এই বাজেটে আবার দেখলাম একই জিনিসের পুনরাবৃত্তি হলো, গাল ভরা সব ঘোষণা, হিসেবের কোনো বালাই নেই, ওর মধ্যে কোনো রিয়েলিজম নেই। তা আমি শেষ করবো ওই বলে দুঃখের সঙ্গে বলছি যে আমি খুব আশাবাদী। Only 200 enhancement for SC/ST. Why? They are not voting in favor of Tolamul Congress. For that reason, they are voting in favor of Narendra Modi. सबसे शर्मनाक चीज यही है, बजट भाषण के दौरान उसका बीच में चीफ मिनिस्टर बीजेपी बेंच की ओर इशारा करके बताया, आप लोग प्रोटेस्ट करेगी तो मैं पार्लियामेंट बंद कर दूंगी। ये क्या भाषा है? पार्लियामेंट के उनका 20 MP है, इसका इतना ताकत है, पार्लियामेंट बंद कर देगा। हम लोग क्या ऑब्जेक्शन किया, पूरा बजट 1.5 घंटा तक सब लोग ने सुना। जब सेंट्रल गवर्नमेंट का खिलाफ झूठा आरोप लगा रहा था और इस बार गवर्नर का स्पीच नहीं हुआ, गवर्नर का स्पीच के ऊपर जो डिस्कशन होता है उसमें पॉलिटिकल बात आता है, उसमें पॉलिटिकल जो डिस्कशन वो भी आता है। लेकिन बजट वो तो फाइनेंशियल स्टेटमेंट होता है, वो बजट में तो फिनेंस, इकोनॉमी, एम्प्लॉयमेंट और पॉवर्टी इरेडिकेशन, फार्मर्स, अनएम्प्लॉयड यूथ, ये सब के लिए पैकेज होता है जो हमारी कॉन्स्टिट्यूशन ने दिया है। रोटी, कपड़ा और मकान, बिजली, पानी और सड़क, ये सब बात तो बजट में होना चाहिए। ब्यूरो रिपोर्ट डी बांग्ला न्यूज।